হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ডাব্লিউবিপিএসসি, এসএসসি, রেলওয়ে অর্থাৎ 2025-এর আপকামিং যে সমস্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা সমূহ আসতে চলেছে, সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করেই প্রত্যেক দিন সকাল 7টা থেকে 40টি করে বাছাই করা জিকে প্রশ্নোত্তর সাথে এক্সট্রা নোটসের মাধ্যমে আমরা জিকে যুদ্ধ সিরিজের জিকে প্র্যাকটিস করছি। আপকামিং পুলিশ পরীক্ষা, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, আইডিও, এনটিপিসি, গ্রুপ ডি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি কনস্টেবল সমস্ত পরীক্ষার জন্যই এই সমস্ত জিকে খুবই খুবই ইম্পর্টেন্ট। সেইভাবেই প্রশ্নগুলো নিয়ে আসা হচ্ছে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন তো রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে। সম্প্রতি কে ভারতের শীর্ষস্থানীয় দাবক খেলোয়াড় এবং বিশ্বব্যাপী এফআইডিই র্যাঙ্কিংয়ে চতুর্থ হয়েছেন? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করো নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং উত্তরের সাথে মেলাতে থাকো, প্র্যাকটিসটা হবে। তো সঠিক উত্তর হবে অপশানটি ডি গুকেশ। ডি গুকেশ সম্প্রতি দাবা খেলোয়াড়ে ভারতের দিক থেকে শীর্ষস্থানে এবং বিশ্বব্যাপী এফআইডিই র্যাঙ্কিংয়ে চতুর্থ হয়েছেন। 2 নম্বর প্রশ্ন, আর্থিক বৈষম্য এবং রাজনৈতিক প্রভাবের উদ্বেগের কারণে কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ডাব্লিউএইচও থেকে তার নাম প্রত্যাহার শুরু করেছে? ডাব্লিউএইচওর যে সদস্য পদ রয়েছে সেখান থেকে কোন দেশ বেরিয়ে গেছে? সঠিক উত্তর হবে অপশান ডি, মার্কিন যুক্তরাষ্ট্র। 3 নম্বর প্রশ্ন, কোন সংস্থা প্রজাতন্ত্র দিবসে রক্ষা কবচ থিম প্রদর্শন করবে? ভারতের 4খানা গুরুত্বপূর্ণ সংস্থা রয়েছে, দেখো, ইসরো, ডিআরডিও, ইন্ডিয়ান আর্মি এবং হাল। তো রক্ষা কবচ এই থিমটি প্রদর্শন করবে প্রজাতন্ত্র দিবসে নিচের কোন সংস্থা? সঠিক উত্তর হবে অপশান বি, ডিআরডিও। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে বর্তমানে 4খানা গুরুত্বপূর্ণ ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, আবগারি কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ যোদ্ধা ব্যাচ পাবে এবং সাথে তোমরা পুলিশ পরীক্ষার জন্য প্র্যাকটিস ব্যাচ পাবে, যেখানে 80টা প্র্যাকটিস সেট, 3500 প্রশ্ন উত্তর এবং বিষয় ভিত্তিক তোমরা এখান থেকে মক টেস্ট পাবে। এবং এই যে ব্যাচ কোর্স, এই ব্যাচ কোর্সের সমস্ত পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী তোমরা ভিডিও ক্লাস, সম্পূর্ণ মক টেস্ট, পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে। সাথে আপকামিং পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ, যেখানে পরীক্ষার সিলেবাস এবং অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো করানো হবে। সাথে রেলওয়ে পরীক্ষার জন্য এনটিপিসি, গ্রুপ ডি, আরপিএ পরীক্ষার জন্য বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ। টোটাল 4খানা গুরুত্বপূর্ণ পরীক্ষাকে উদ্দেশ্য করে 4খানা গুরুত্বপূর্ণ ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে। তো যোগাযোগ করার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করো 9647553612 নাম্বার এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিজের পছন্দ মতো ব্যাচ কোর্সের মাধ্যমে নিতে শুরু করে দাও, সঠিক স্টাডি মেটেরিয়াল এবং গাইডেন্সের মাধ্যমে। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন দেখো, খো খো খেলায় কতজন খেলোয়াড় থাকে? প্রতিটা দলে খো খো খেলায় কতজন করে খেলোয়াড় থেকে থাকেন? সঠিক উত্তর হবে অপশন বি, 9 জন করে। দেখো, বিভিন্ন খেলার খেলোয়াড়ের সংখ্যা একটু দেখে নেব। দেখো, বেসবল খেলায় খেলোয়াড় সংখ্যা 9, বল খেলায় খেলোয়াড় সংখ্যা 5, ফুটবল এবং হকিতে 11 জন করে খেলোয়াড় থাকে, নেটবলে খেলোয়াড় সংখ্যা 7, রাগবি ফুটবলে থাকে 15 জন করে, ভলিবলে থেকে থাকে 6 জন, ওয়াটার পোলোতে থাকে 7 জন করে। 5 নম্বর প্রশ্ন, প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় কত সালে? ন্যাশনাল এমার্জেন্সি নিচের কোন বছর প্রথম ঘোষণা করা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, 1962 সালে। ডিটেলসে দেখবো। দেখো, ভারতের জাতীয় জরুরি অবস্থা 3বার ঘোষণা করা হয়েছে এখনো পর্যন্ত। কি কি? 1962 সালে চীন যুদ্ধের সময়, 1971 সালে পাকিস্তান যুদ্ধের সময় এবং 1975 সালে
অভ্যন্তরীণ গোলযোগের জন্য। দেখো 3 ধরনের জরুরি অবস্থা ভারতের জারি করা যেতে পারে কি কি? জাতীয় জরুরি অবস্থা, যেটা হচ্ছে 352 নম্বর ধারা অনুযায়ী 3 বার এখনো পর্যন্ত ঘোষণা করা হয়েছে। রাজ্য জরুরি অবস্থা বা রাষ্ট্রপতি শাসন, যেটা ধারা 356, এবং অর্থনৈতিক জরুরি অবস্থা, যার ধারা 360, যেটা এখনো পর্যন্ত অর্থনৈতিক জরুরি অবস্থা এখনো পর্যন্ত ঘোষণা করা একবারও হয়নি। 6 নম্বর প্রশ্ন, বিশ্ব যক্ষ্মা দিবস কবে পালিত হয়? ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে। সঠিক উত্তর হবে অপশন বি, 24শে মার্চ। দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে একটু তথ্য দেখব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় 21শে ফেব্রুয়ারি। বিশ্ব তামাক বিরোধী দিবস পালন করা হয় 31শে মে। বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় 12ই আগস্ট। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় 8ই সেপ্টেম্বর। বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় 5ই অক্টোবর। এছাড়া বিশ্ব এইডস দিবস পালন করা হয় 1 ডিসেম্বর। মানবাধিকার দিবস পালন করা হয় 10ই ডিসেম্বর। আন্তর্জাতিক বিকলাঙ্গ দিবস পালন করা হয় 3ই ডিসেম্বর এবং বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয় 14ই নভেম্বর। 7 নম্বর প্রশ্ন, তৃণভূমিকে পম্পাস বলা হয় নিচের কোন স্থানে? অর্থাৎ কোন স্থানে তৃণভূমি পম্পাস নামে পরিচিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, দক্ষিণ আমেরিকায়। দেখো বিভিন্ন দেশে যে তৃণভূমি কি কি নামে পরিচিত একটু দেখবো। ক্যান্টারবেরি তৃণভূমি দেখতে পাওয়া যায় নিউজিল্যান্ডে। পম্পাস নামে তৃণভূমি দেখতে পাওয়া যায় দক্ষিণ আমেরিকাতে। প্রেইরি নামে তৃণভূমি দেখতে পাওয়া যায় উত্তর আমেরিকাতে। পুস্তাচ তৃণভূমি দেখতে পাওয়া যায় হাঙ্গেরিতে। ল্যানোস তৃণভূমি দেখতে পাওয়া যায় ভেনিজুয়েলাতে। স্টেপস তৃণভূমি দেখতে পাওয়া যায় ইউরোপ এবং উত্তর এশিয়াতে। এছাড়া তৈগা তৃণভূমি দেখতে পাওয়া যায় ইউরোপ ও এশিয়াতে। ভেলস তৃণভূমি দেখতে পাওয়া যায় দক্ষিণ আফ্রিকাতে। 8 নম্বর প্রশ্ন, ভিটামিন নামকরণটি কোন বিজ্ঞানী করেন? চারজন ব্যক্তির নাম রয়েছে। সঠিক উত্তর হবে অপশন ডি, সি ফাঙ্ক। সি ফাঙ্কের পুরো নাম কি? ক্যাসিমির ফাঙ্ক। ডিটেলস দেখবো। দেখো ক্যাসিমির ফাঙ্ক 1912 সালে ভিটামিন আবিষ্কার করেন। ভিটামিন 2 প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে চর্বি দ্রবণীয় ভিটামিন, যা চর্বিতে দ্রবীভূত হয়, এবং জলে দ্রবণীয় ভিটামিন, যা জলে দ্রবীভূত হয়। 9 নম্বর প্রশ্ন দেখো, মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেক কোন নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, পাস্কালের সূত্রের উপর ভিত্তি করে হাইড্রোলিক ব্রেক তৈরি করা হয়েছে। দেখো পাস্কালের নীতি কি বলছে একটু দেখা যাক। পাস্কালের সূত্র হলো তরল চাপের প্রসারের নীতি। এতে বলা হয় কোনো আবদ্ধ তরলের যে কোনো বিন্দুতে চাপ প্রযুক্ত হলে সেই চাপ তরল জুড়ে সমস্ত দিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। 10 নম্বর প্রশ্ন, কত সালে বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, 1908 সালে। 11 নম্বর প্রশ্ন, বৃষ্টির ফোঁটার বৃত্তাকার হওয়ার কারণ কি? বৃষ্টির ফোঁটা বৃত্তাকার হয়েই পড়ে উপর থেকে। স্কোয়ার হয়ে পড়ে না কেন? ত্রিভুজ হয়ে পড়ে না কেন? রম্বস হয়ে পড়ে না কেন? বা আয়তক্ষেত্র হয়ে পড়ে না কেন? শুধু বৃত্তাকার হয়েই কেন পড়ে? নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, পৃষ্ঠটা। ঠিক আছে। বৃত্তাকারের যে ক্ষেত্রফল বা আয়তন, সেটা অন্যান্য যে স্ট্রাকচার রয়েছে, যেটা স্কোয়ার বলো, আয়তক্ষেত্র বলো, রম্বস বলো, ত্রিভুজ বলো, সমস্ত কিছুর থেকে কি সব থেকে কম হচ্ছে বৃত্তাকারের যে ক্ষেত্রফল বা আয়তন। তো সেই কারণেই প্রত্যেকটা মানে বস্তুই চাই সে কি বৃত্তাকার আকার ধারণ করতে। এটা হচ্ছে কি পৃষ্ঠটানের জন্য যতটা কম ক্ষেত্রফল নেওয়া যায়, এটাই হচ্ছে নর্মাল নিয়ম। তো সেই জন্য
পৃষ্ঠটানের জন্য বৃষ্টির ফোঁটার বৃত্তাকার হয়ে থাকে। 12 নম্বর প্রশ্ন, মাধ্যমিকা সূত্র গ্রন্থটির রচয়িতা নিচের কোন ব্যক্তি? একটি ঐতিহাসিক গ্রন্থ, নিচের কোন ব্যক্তি রচনা করেন মাধ্যমিকা সূত্র? সঠিক উত্তর হবে অপশন সি, নাগার্জুন। দেখো ঐতিহাসিক কিছু গ্রন্থ সময় একটু তথ্য দেখে নেব। নাট্যশাস্ত্র রচনা করেন ভরতমুনি, সূর্য সিদ্ধান্ত রচনা করেন আর্যভট্ট, দান সাগর রচনা করেন বল্লাল সেন, অষ্টাধ্যায়ী রচনা করেন পাণিনি, রামচরিত রচনা করেন সন্ধ্যাকর নন্দী, রামচরিত মানস রচনা করেন তুলসীদাস, গীতগোবিন্দ রচনা করেন জয়দেব। এছাড়া দেখো আরো দান সাগর এবং অদ্ভুত সাগর রচনা করেছিলেন বল্লাল সেন। মঙ্গল কাব্য রচনা করেছিলেন বিজয়গুপ্ত। মিলিন্দ পানহ এটি লিখেছিলেন নাগসেন। মুদ্রা রাক্ষস এবং দেবী চন্দ্রগুপ্তম লিখেছিলেন বিশাখ দত্ত। কিরার্তা অর্জুনিয়ম রচনা করেছিলেন ভারভি। বৃহৎ সংহিতা এবং বজ্র সিদ্ধান্তিকা এই দুটো গ্রন্থ রচনা করেছিলেন বরাহ মিহির। এবং মত্তবিলাস রচনা করেছিলেন মহেন্দ্র বর্মন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বা তথ্য। 13 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ? 4টি বংশের নাম রয়েছে, হর্ষঙ্ক বংশ, মৌর্য বংশ, গুপ্ত বংশ এবং কুষাণ বংশ। তো সর্বাপেক্ষা প্রাচীন বংশ নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, হর্ষঙ্ক বংশ হয়ে যাবে সর্বাপেক্ষা প্রাচীন বংশ। দেখো ডিটেলসে, হর্ষঙ্ক বংশ সময়কাল ছিল আনুমানিক 545 খ্রিস্টপূর্বাব্দ থেকে 412 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। মৌর্য বংশের সময়কাল ছিল আনুমানিক 321 খ্রিস্টপূর্বাব্দ থেকে 185 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। কুষাণ বংশের সময়কাল ছিল 30 থেকে 375 খ্রিস্টাব্দ পর্যন্ত। আগে দুটো খ্রিস্টপূর্বাব্দ ছিল আর এগুলো খ্রিস্টাব্দতে চলে এলো, তার মানে অনেক পরে। আর গুপ্ত বংশের সময়কাল ছিল আনুমানিক 320 থেকে 550 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো সব থেকে প্রাচীন যেহেতু খ্রিস্টপূর্বাব্দ 545, তো এটাই সব থেকে পুরাতন। 14 নম্বর প্রশ্ন, জয় হিন্দ দ্বারা সম্ভাষণ করার প্রথা কে চালু করেন? সঠিক উত্তর হবে অপশন সি, নেতাজি সুভাষচন্দ্র বসু। 15 নম্বর প্রশ্ন, রাজা মান সিং কার সেনাপতি ছিলেন? নিচের কোন মুঘল সম্রাটের সেনাপতি ছিলেন রাজা মান সিং? সঠিক উত্তর হবে অপশন এ, আকবর। দেখো তিনি মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট, যিনি 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ অবধি রাজত্ব করেন। অর্থাৎ এই আকবর 1556 থেকে 1605 পর্যন্ত রাজত্ব করেছিলেন এবং তার সেনাপতি ছিলেন রাজা মান সিং। 16 নম্বর প্রশ্ন, কে ভক্তি আন্দোলনের সূচনা করেন? সঠিক উত্তর হবে অপশন বি, রামানুজ। 17 নম্বর প্রশ্ন, নিচের কোনটি রবি শস্য? সঠিক উত্তর হবে অপশন ডি, ছোলা একটি রবি শস্য। দেখো রবি শস্য এবং খারিফ শস্য সংক্রান্ত তথ্য একটু দেখব। রবি শস্য বপন করা হয় অক্টোবর নভেম্বর মাসে এবং রবি শস্যের উদাহরণ কি কি? গম, আলু, ফুলকপি, বাঁধাকপি, গাজর, বার্লি, মুগ, মুসুর, ছোলা, মটর, মূলা, পালং ইত্যাদি। খারিফ ফসল বপন করা হয় কখন? জুন থেকে জুলাই মাসে। খারিফ শস্যের উদাহরণ কি কি? আমন ধান, ভুট্টা, পাট, তুলা, জোয়ার, বাদাম, বাজরা, লঙ্কা, বেগুন, লাউ, কুমড়ো, শসা, ঝিঙে, পটল, পুঁইশাক ইত্যাদি। 18, ভূমধ্যসাগরের চাবি কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, জিব্রাল্টার প্রণালীকে ভূমধ্যসাগরের চাবি বলা হয়ে থাকে। 19 নম্বর প্রশ্ন দেখো, ব্যাস সম্মান কোন ক্ষেত্রে দেয়া হয়?
তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হিন্দি সাহিত্যের ওপর ব্যাস সম্মান দেওয়া হয়ে থাকে। দেখো, ব্যাস সম্মান পুরস্কার কে কে বিড়লা ফাউন্ডেশন প্রতি বছর প্রদান করে। 1991 সালে ডক্টর রামবিলাস শর্মাকে প্রথম ব্যাস সম্মান দেওয়া হয়েছিল। এই পুরস্কারে নগদ 4 লক্ষ টাকা পুরস্কার রয়েছে। দেখো, বিভিন্ন পুরস্কার এবং ক্ষেত্র একটু দেখে নেব। অস্কার পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রে, ম্যান বুকার পুরস্কার দেওয়া হয় ইংরেজি উপন্যাসের জন্য, ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার দেওয়া হয় ইংরেজি সাহিত্যের উপর, পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতার জন্য, গ্র্যামি পুরস্কার দেওয়া হয় সঙ্গীতের উপর, কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানের জনপ্রিয়তার জন্য। এছাড়া অ্যাবেল পুরস্কার দেওয়া হয় গণিতের উপর, বোরলগ পুরস্কার দেওয়া হয় কৃষি এবং পরিবেশের উন্নয়নের গবেষণার জন্য, জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় সাহিত্যের উপর থেকে, দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রের উপর থেকে, দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় খেলাধুলায় প্রশিক্ষণের জন্য, অর্জুন পুরস্কার দেওয়া হয় খেলাধুলার জন্য এবং খেলরত্ন পুরস্কার দেওয়া হয়ে থাকে খেলাধুলায় বিশেষ অবদানের জন্য। 20 নম্বর প্রশ্ন, বজরং পুনিয়া কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, কুস্তি। তিনি হরিয়ানা রাজ্যের বাসিন্দা। 21 নম্বর প্রশ্ন, মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকা কি নামে পরিচিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, রেগুর মৃত্তিকা নামে পরিচিত রয়েছে। আচ্ছা, ভাবর এটি হচ্ছে হিমালয়ের পাদদেশের মৃত্তিকা। খাদার এটি হচ্ছে নবীন পলি মৃত্তিকা। দেখো ডিটেলসে, এটি মূলত ব্যাসল্ট জাতীয় শিলাই ক্ষয় থেকে গঠিত হয়। কোনটি? রেগুর মৃত্তিকা। এই মাটি ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, চুল এবং ক্যালসিয়াম কার্বনেটে সমৃদ্ধ। শুকনো মরশুমে এই মাটিতে ফাটল তৈরি হয় এবং রেগুর মৃত্তিকা কার্পাস চাষ সব থেকে ভালো হয়। খুবই খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসছে যে রেগুর মাটিতে কোন চাষ ভালো হয়, সেটা হচ্ছে কার্পাস তুলার চাষ সব থেকে ভালো হয়ে থাকে। 22 নম্বর প্রশ্ন, ধর্ম পালনের স্বাধীনতার অধিকারকে সংবিধানের কত নম্বর ধারায় স্বীকৃতি দেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, 25 থেকে 28 নম্বর ধারাতে। 23 নম্বর প্রশ্ন, কাঞ্চির পল্লব বংশের প্রতিষ্ঠাতা নিচের কোন ব্যক্তি বা কোন সম্রাট? সঠিক উত্তর হবে অপশন এ, সিংহ বিষ্ণু। পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা প্রথম নরসিংহ বর্মন এবং পল্লব বংশের শেষ রাজা ছিলেন অপরাজিতা বর্মন। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য, শ্রেষ্ঠ রাজা, শেষ রাজা এবং প্রতিষ্ঠাতার ব্যাপারে দেখে নিলাম পল্লব বংশ সম্পর্কে। 24 নম্বর প্রশ্ন, আইএই এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন শহরে? আইএই এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। এটির সদর দপ্তর নিচের কোন শহরে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, ভিয়েনা। প্রতিষ্ঠাকাল 1957 সাল। 25 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের শেষ ক্ষমতাশীল রাজা কে ছিলেন? প্রশ্নটা ভালো করে দেখো, বলেছে গুপ্ত যুগের শেষ ক্ষমতাশীল রাজা কে ছিলেন। গুপ্ত যুগের শেষ রাজা বলে জিজ্ঞাসা করেনি, শেষ ক্ষমতাশীল রাজা। শেষ রাজা ক্ষমতাশীল ছিল না। তো যখন প্রশ্নটা এইভাবে করবে গুপ্ত যুগের শেষ ক্ষমতাশীল রাজা, তখন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্কন্দগুপ্ত। ওকে, স্কন্দগুপ্ত কি করেছিলেন? হুন আক্রমণ প্রতিহত করেন, তাই তাকে কি বলা থাকে? ভারতের মুক্তিদাতা বলা হয়, বা ইংরেজিতে লিবারেটর অফ ইন্ডিয়া বলা হয় থাকে কাকে? স্কন্দগুপ্তকে। আর যদি বলতো গুপ্ত যুগের শেষ রাজা,
বা গুপ্ত বংশের শেষ রাজা, তখন হয়ে যেত বিষ্ণুগুপ্ত। ওকে, ২৬ নম্বর প্রশ্ন, কোন কোম্পানির কোন কোম্পানির ঋণপত্র গ্রহীতারা হলেন সেই কোম্পানির কি? কোন কোম্পানির ঋণপত্র গ্রহীতারা হলেন সেই কোম্পানির কি? 4টি অপশন। পরিচালক, শেয়ার হোল্ডার, ঋণ গ্রহীতা নাকি ঋণদাতা? সঠিক উত্তর হবে অপশন ডি, ঋণদাতা। ডিটেলস দেখব। দেখো, ঋণপত্র কর্পোরেট ফাইন্যান্সে গ্রহীতা একটি মাঝারি থেকে দীর্ঘমেয়াদী ঋণ উপকরণ, যা বড় সংস্থাগুলি নির্দিষ্ট সুদের হারে টাকা ধার নিতে ব্যবহৃত হয়। আইনি শব্দ ডিবেঞ্চার মূলত এমন একটি নথিকে বোঝায় যেটি হয় ঋণ তৈরি করে বা স্বীকৃতি দেয়, অর্থাৎ ঋণ অন্যকে দেয়। তবে কিছু দেশে এই শব্দটি এখন বন্ড, লোন স্টক বা নোটের সাথে বিনিময়যোগ্যভাবে ব্যবহৃত হয়। 27, সিডি কি ধরনের ডাটা স্টোরেজ? সঠিক উত্তর হবে অপশন এ, অপটিক্যাল। 28, ইন্টারনেটে তথ্য আদান প্রদান করার জন্য নিচের কোন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা হয়ে থাকে? 4টি অপশন, মাইক্রোসফট ওয়ার্ড, ওয়েব ব্রাউজার, সিস্টেম সফটওয়্যার নাকি অপারেটিং সিস্টেম? সঠিক উত্তর হবে অপশন বি, ওয়েব ব্রাউজার ব্যবহার করা হয়ে থাকে। 29, লোহিত রক্তকণিকার আকার কি রকম? সঠিক উত্তর হবে অপশন সি, দ্বি অবতল হয়ে যাবে লোহিত রক্তকণিকার আকার। দেখো ডিটেলসে, লোহিত রক্তকণিকার প্রধান কাজ হলো অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন করা। লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে গেলে অ্যানিমিয়া রোগ হয়ে থাকে, যেটাকে রক্তাল্পতা বলা হয়ে থাকে। 30 নম্বর প্রশ্ন, কলা এক ধরনের কি? সঠিক উত্তর হবে অপশন সি, সমজাতীয় কোষের সমাহারকে আমরা কলা বলে থাকি। 31 নম্বর প্রশ্ন, গ্লাইকোজেন সাধারণত কোথায় সংশ্লেষ হয়ে থাকে? নিচের কোন স্থানে গ্লাইকোজেন সংশ্লেষ হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, যকৃৎ কোষে। 32, দুটি মৌলের ইলেকট্রন সংখ্যা অসমান কিন্তু পারমাণবিক ভর সমান হলে তাদেরকে কি বলা হয়ে থাকে? কি বলছে? দুটো মৌল, ধরো এক্স আর ওয়াই, তাদের কি বলছে? দুটো মৌলের ইলেকট্রন সংখ্যা অসমান কিন্তু পারমাণবিক ভর সমান। পারমাণবিক ভর মানে হচ্ছে মাথারটা, ধরো 40 40। আর ইলেকট্রন সংখ্যা নিচে বসে, ইলেকট্রন সংখ্যায় যা, প্রোটন সংখ্যায় তাই, পারমাণবিক যে সংখ্যা সেটাও তাই। তো ধরো এখানে 19 আর এখানে 20, তার মানে মাথা দুটো সমান কিন্তু এই দুটো আলাদা। তো এই ক্ষেত্রে আমরা কি বলবো? সঠিক উত্তর হয়ে যাবে 32, অপশন এ, আইসোপার। দেখো ডিটেলসে, আইসোটোপ কাকে বলে? একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একটি মৌলের পরমাণুকে আইসোটোপ বলে। সমস্ত আইসোটোপের একই রাসায়নিক বৈশিষ্ট্য রয়েছে। কি বলেছে? একই পারমাণবিক সংখ্যা, অর্থাৎ ধরো এক্স আর এক্স। আইসোটোপ সবসময় একই মৌলের হয়ে থাকে, যেমন হাইড্রোজেন, তার 3টে আইসোটোপ। হাইড্রোজেনের সাথে আমি কিন্তু ধরো হিলিয়ামের কম্পেয়ার করবো না, হাইড্রোজেনেরই বিভিন্ন আইসোটোপ হয়ে থাকে। তো দেখো এক্স এক্স, এখানে ধরো 3 রয়েছে, এখানে ধরো 6 রয়েছে, আর এখানে ধরো 3 রয়েছে, আর এখানে ধরো 7 রয়েছে। তাহলে এই দুটো হয়ে যাবে কি আইসোটোপ, কেননা প্রোটন সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা দেখো আলাদা। তারপর দেখো আইসোপার, যেটা এক্ষুনি বলে দিলাম, নিউক্লিয়াসের ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদের আইসোপার বলবো। এই ক্ষেত্রে আমি যেটা এক্স ওয়াই উত্তর দিলাম, এইখানে 40, এইখানেও 40, কিন্তু এখানে 19 আর এখানে 20, তাহলে এই দুটো সমান, তো এই ক্ষেত্রে হয়ে যাবে আইসোপার। আর আইসোটন কি? যে নিউক্লিয়ায় সমান সংখ্যক নিউট্রন থাকে তাকে আইসোটন বলে। তাদের পারমাণবিক সংখ্যা জেড এবং ভর সংখ্যা উভয় আলাদা, কিন্তু এ মাইনাস জেড সমান। তাহলে এটার ক্ষেত্রে একটু বুঝিয়ে দিই, ধরো এক্স আর ওয়াই রয়েছে,
এদের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা দুটোই আলাদা। ধরো আমি এখানে 40 লিখলাম, আর এখানে আমি 18 লিখলাম, ঠিক আছে? আর এখানে আমি 42 লিখলাম, আর এখানে আমি 20 লিখলাম। আচ্ছা, এই দুটোর বিয়োগফল কত? 40 আর 18 থেকে বিয়োগ করলে কত হবে? কত হবে? নিশ্চয়ই এটা হচ্ছে 22 হবে। আর 42 থেকে 20 বাদ গেলেও 22 হবে। তার মানে এইটাই হচ্ছে কি নিউট্রন সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা সমান হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে কি আইসোটোন। নেক্সট দেখো 33 নম্বর প্রশ্ন। দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণাগারটির নাম কি? একদম বাছাই করা ইম্পর্টেন্ট প্রশ্ন তো নিয়ে আসছি। প্রত্যেকটা প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ আপকামিং এক্সামের জন্য। তো দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণাগারটির নাম হয়ে যাবে অপশন ডি, দক্ষিণ গঙ্গোত্রী। কত সালে স্থাপিত হয়? 1983 সালে এটি স্থাপিত হয়েছিল। ডিটেলস দেখো। দেখো, ভারতের দ্বিতীয় গবেষণা কেন্দ্র যেটা মৈত্রী আন্টার্কটিকাতে অবস্থিত রয়েছে। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1989 সালে। ভারতের নতুন এবং তৃতীয় গবেষণা কেন্দ্র যেটা ভারতী নামে পরিচিত, সেটি 2013 সালে আন্টার্কটিকাতে প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো, সবগুলোই হচ্ছে দক্ষিণ মেরুতে, ঠিক আছে? দক্ষিণ মেরুতে বা আন্টার্কটিকাতে 3খানা গবেষণা কেন্দ্র। আর সম্প্রতি হিমাদ্রি হলো ইন্টারন্যাশনাল আর্কটিক রিসার্চ বেস, যেটা উত্তর মেরুতে অবস্থিত রয়েছে। তাহলে উত্তর মেরুর যে রিসার্চ সেন্টার সেটা হচ্ছে হিমাদ্রি, আর দক্ষিণ মেরুতে 3টে রয়েছে, দক্ষিণ গঙ্গোত্রী, মৈত্রী এবং ভারতী। তো একদম ভিভিআই করে ফেলো। 34 নম্বর প্রশ্ন। কেলভিন স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশানে 310। ঠিক আছে? দেখো, মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হলো 36.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 37.5 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ফারেনহাইটে 97 ডিগ্রি ফারেনহাইট থেকে 99.5 ফারেনহাইট। ওকে, নেক্সট 35। রাজ্যসভার কতজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করেন? সঠিক উত্তর হবে অপশন ডি, 12 জনকে। আর লোকসভাতে বর্তমানে শূন্য। আগে দুজনকে করতে পারতেন, কিন্তু এখন বর্তমানে শূন্য। দেখো, সর্বাধিক 250 জন সদস্য, তার মধ্যে থেকে 12 জন সাহিত্য, বিজ্ঞান, শিল্প, সমাজসেবার মতো ক্ষেত্র থেকে রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হন, এবং বাকি 238 জন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি থেকে থাকেন। 36। কার্বনের যে রূপটি তাপ ও তড়িতে সুপরিবাহী, সেটি হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, গ্রাফাইট। 37। হাইকোর্টের বিচারপতির কার্যকাল কত বছর? সঠিক উত্তর হবে অপশন ডি, 62 ইয়ার্স হাইকোর্টের বিচারপতির কার্যকাল। সুপ্রিম কোর্টের বিচারপতিরা 65 বছর পর্যন্ত শপথে অধিষ্ঠিত থাকতে পারেন। অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকাল 65 বছর, আর হাইকোর্টের 62 বছর, 62 ইয়ার্স। 38। থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ব্যাডমিন্টন। থমাস কাপ ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত, এবং এটা হচ্ছে মেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। আর একটা রয়েছে হচ্ছে উবার কাপ, এটাও ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত, কিন্তু এটা হবে কি ওম্যানস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। ওকে, 39। কোন নদীটি আরব সাগরে মিশেছে?
চারটি নদীর নাম রয়েছে মাহি, কৃষ্ণা, গোদাবরী এবং মহানদী। সঠিক উত্তর দেখে নাও অপশানে মাহি। এটি হচ্ছে পশ্চিম বাহিনী নদী। পশ্চিম বাহিনী নদী। আর বাদবাকি কৃষ্ণা, গোদাবরী এগুলো হচ্ছে সব বঙ্গোপসাগরে পড়েছে। পূর্ব বাহিনী নদী। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, কোন খেলার সাথে ফর্মুলা 1 এই শব্দটা যুক্ত? সঠিক উত্তর হবে অপশন ডি, মোটর রেসিং। তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন। তো 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে একটু প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তোমাদের কমেন্ট কিন্তু খুবই খুবই আমাদের উৎসাহ দেয় এই ধরনের ক্লাসগুলো নিয়ে আসার জন্য, এবং প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকো। আপকামিং ডাব্লিউবিপি এবং কেপি, সাথে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, রেলওয়ে, এসএসসি সমস্ত পরীক্ষার জন্য এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো, জিকে প্র্যাকটিস সেটগুলো ইম্পর্টেন্ট। কেননা জিকেই হয় এবং প্রত্যেকটা পরীক্ষারই সিলেবাস একই রয়েছে জিকের, এবং যে স্ট্যান্ডার্ডে যে ধরনের প্রশ্ন তো নিয়ে আসি এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে এসে থাকে। বিগত বছরে হুবহু কমন এসেছিল, আশা করছি নেক্সট পরীক্ষাগুলোতেও আসবে। তো প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো মিস করবে না, ফলো করে থাকো। এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে, রিভাইজ হবে এবং পরীক্ষাতে কমনও পাবে। তো সিআরপি একাডেমিতে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।